আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো কিছু নেই, আজকে সাদা পেজেই আমরা কিছু জিনিস আঁকিবুকি কাটার চেষ্টা করব। তোমরা কিছু লিখতেও পারো, আবার মনে রাখলেও সেটাতেও হতে পারে। আমরা একটু বাংলা, মানে যদি ট্রান্সলেশন খুব কঠিন ভাষায় দেয়, ঠিক আছে, তো সেগুলো ট্রান্সলেশন কিভাবে করব। তো আমি আজকে ইংরেজির জায়গাতেই যাচ্ছি না, কারণ সহজ জিনিসের ট্রান্সলেশন তোমরা এমনিই পারবে, সহজ শব্দের। আমি বরঞ্চ আজকে এই জায়গাটা নিয়ে আলোচনা করি যে কঠিন জিনিসকে সহজে আমি কি করে রূপান্তরিত করব। ঠিক আছে? তো একটা সেন্টেন্স বলছি, মনে রাখার চেষ্টা করো, লেখার দরকার নেই, বাংলারই সেন্টেন্স। বলছে, মাতা পিতার প্রতি ভক্তি প্রদর্শন অকুণ্ঠ চিত্তে তাহাদের আজ্ঞা বহন মানব হৃদয়ের সর্বপ্রধান ধর্ম। এবার দেখো, এই ধরনের ভাষা আমরা যদি প্রথমে দেখি বা প্রাথমিকভাবে দেখি, তাহলে একটু আমরা ঘাবড়ে যেতে পারি। কারণ ভক্তি প্রদর্শন, অকুণ্ঠ চিত্তে তাদের আজ্ঞা বহন, মানব হৃদয়, তো এই জিনিসটাকে আমি যদি সহজ বাংলায় বলি, কি হতে পারে? আমি আরেকবার রিপিট করছি, তোমরা সহজে বলার চেষ্টা করবে। পিতামাতার প্রতি ভক্তি প্রদর্শন অকুণ্ঠ চিত্তে তাহাদিগের আজ্ঞা বহন মানব হৃদয়ের সর্বপ্রধান ধর্ম। এনিওয়ান? স্যার, মানুষের মনের প্রধান ধর্মই হচ্ছে তার বাবা মার প্রতি রেসপেক্ট দেখানো, মানে শ্রদ্ধা দেখানো, এবং তাদের সমস্ত মানে আদেশ বা কথাবার্তা পালন করা। আচ্ছা, এখানে ওই অকুণ্ঠ চিত্তেটা বাদ গেল, ওটাকে সহজে করলে কি হবে? এক মনে। এক মনে মনে। এই মনে কোনো দ্বিধা না ধরেন রেখে। নিষ্ঠা ভরে বা নিষ্ঠা ভরে। নিষ্ঠা তো কঠিন শব্দ হয়ে গেল আবার। আচ্ছা, তাহলে দেখো, আমরা, তোরা যেটা বলি ঠিকই বলেছিস, যে কি বললি জানি, মানুষের মনের উচিত বা মানুষের মনের প্রধান ধর্ম, না মানুষের হ্যাঁ, প্রধান ধর্ম। মানুষের মনের প্রধান। মানুষের প্রধান ধর্মই বলবো। মানুষের প্রধান ধর্মই হচ্ছে মা বাবাকে রেসপেক্ট করা এবং তাদের কথা শোনা, তাই না? কত সহজ, এবার ট্রান্সলেশন করা কঠিন হবে? তাহলে মানুষের, মানে প্রধান ধর্ম, বা মানুষের ধর্ম যে আমায় বলতে হবে তাও তো নয়। মানুষের উচিত মা বাবার কথা শোনা, মানে তাদের তাদেরকে শ্রদ্ধা জানানো, তাদেরকে রেসপেক্ট করা এবং তাদের কথা মেনে চলা। তাহলে এটা কি হবে ইংরেজি? কি হবে ইংরেজি? হ্যালো? That the prerequisite of human beings to obey their parents, respect them and সেই abide by. জিনিসের সাথে আবার আর কেন? সহজে করার চেষ্টা কর না আজকে, মানে ভাবছি যদি কঠিন না আসে, তাকে সহজে কি করব। দ্য মেইন প্রিন্সিপাল, দরকার নেই প্রিন্সিপাল, আমরা ওয়ান শুড এইভাবে করার চেষ্টা কর না, বা আ বেসিক পার্সন ডিউটি শুড করলেও। করা যেতে পারে। ধর সেই জিনিসটা তুই জানিসও না, তখন এরকম করবি যে আ ম্যান, এ ম্যান হবে না, ম্যান হবে, অথবা ওয়ানও লিখতে পারিস। ওয়ান, একজনের কর্তব্য মানে কি, শুড। অথবা এই যে, মানে মাতা পিতার প্রতি কর্তব্য, এগুলো তো একটা সেন্টিমেন্টাল বিষয়, তো এগুলোর জন্যে অট টু শব্দটাও ব্যবহার করা যেতে পারে, শুডের থেকে আরো ভালো হবে। তো আমি শুড দিয়ে করলাম। ওয়ান শুড রেসপেক্ট হিজ পেরেন্টস, কি ভুল লিখলাম বলতো? ওয়ান শুড রেসপেক্ট হিজ পেরেন্টস, কি ভুল হলো? হ্যাঁ, ওয়ান্স এই যে প্যারেন্টসও তো। তিস্তা হবে না, Once ওয়ান্স হবে। parents. ওয়ান্স হবে। হুম, তাহলে এখানে দেয়ার। ওয়ান্স হবে, দেয়ার না, ওয়ান্স। ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস, এবং তাদের কথা মেনে চলা উচিত। অ্যান্ড, তাদের কথা মেনে চলা, মানে ওবে।
Obey their words. And we should Abide by. abide by. Obey their guidance. গাইডেন্স কেন, অ্যান্ড ওবে দেম, সহজ কর, অ্যান্ড ওবে দেম। এইবার এখানে একটা দুটো জিনিস আমরা মিস করে গেলাম। অ্যাবাইড বাই দিয়ার ওয়ার্ডস হতে পারে, তাও হতে পারে, কোনো অসুবিধা নেই। ওবের অ্যাডভাইস জায়গায় বলে অ্যাবাইড বাই দেয়ার ওয়ার্ডস একদম হতে পারে, কোনো অসুবিধা নেই, লিখেছিস। তাহলে ওয়ান অ্যাডভাইস শুড, বলে হ্যাঁ অ্যাডভাইসও হতে পারে। তাদের অ্যাডভাইস মানে উপদেশ, আসতে পারে, অসুবিধার কিছু নেই। তাহলে এখানে ওয়ার্ডস এর জায়গায় লিখতে পারিস হচ্ছে অ্যাডভাইস। তাহলে দেখ কি হলো, ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস অ্যান্ড ওবে দেম, একাগ্র চিত্তে। ওবে দেম বা অ্যাবাইড বাই দেয়ার ওয়ার্ডস। এবার এখানে যে জিনিসগুলো বাদ চলে গেল সেটা হচ্ছে আহ মানে অকুণ্ঠ অকুণ্ঠ চিত্তে। চিত্তে। তাহলে এটা কি একাগ্র হতে চিত্তে। পারে? হোল হার্টেডলি হতে পারে। ভেরি গুড, হোল হার্টেডলি হতে পারে, হোল হার্টেডলি হতে পারে, বা সহজ ইংরেজি উইলিংলি হতে পারে, ঠিক আছে? অথবা যদি উইলিংলি শব্দটা মাথায় না আসে, রেডিলি লেখা যেতে পারে। এখানে কি এবার দেখ, অ্যাটেন্টিভলি হতে পারে? বুঝলাম না। অ্যাটেন্টিভলি। না, অ্যাটেন্টিভলিটা না মানে খুব মনোযোগ সহকারে পারফর্ম করাকে বোঝায়। এক্সাম বা এরম ক্ষেত্রে। হুম হুম, ঠিক আছে। তাহলে দেখ, যে জিনিসটা তুই প্রথমবার ঘাবড়ে গিয়েছিলিস, যে মাতা পিতার প্রতি ভক্তি প্রদর্শন অকুণ্ঠ চিত্তে তাহাদিগের আজ্ঞা বহন মানব হৃদয়ের সর্বপ্রধান ধর্ম, সেটা অনেক লুসিড ল্যাঙ্গুয়েজে হলো। হ্যাঁ, এর থেকে ভালো ট্রান্সলেশন করা যায়, কিন্তু এতে নম্বর একেবারে কেটে দেবে না। মানে খুব কঠিন যদি আসে একটা একদম এই ধরনের কিছু ল্যাঙ্গুয়েজ দেয়, যেটা তোর কিছুটা বঙ্কিমীয় মনে হতে পারে বা তখনকার দিনের মনে হতে পারে, তুই নিজের কাজটা নিজে ইজি করে নিবি। আরেকটা লাইন বলছি, ঠিক আছে? স্যার এটা উই শুড দিয়েও তো হতে পারতো। হ্যাঁ হতে পারে, কেন হবে না? তাহলে উই শুড রেসপেক্ট, তখন আওয়ার হয়ে যাবে, পেরেন্টস অ্যান্ড অ্যাবাইড বাই দেয়ার ওয়ার্ডস বা অ্যাবাইড বাই দেম হোল হার্টেডলি বা উইলিংলি, রেডিলি বা উইদাউট হেজিটেশন। এখানে অকুণ্ঠ চিত্তের সব থেকে ভালো ইংরেজি হচ্ছে উইদাউট হেজিটেশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে, যে সকল মহাত্মা অসাধারণ কার্য সম্পন্ন করিয়া পৃথিবীতে যশস্বী হইয়াছেন, তাহাদিগের অনেকেরই চরিত্রে এই পবিত্র ধর্মের আধিক্য পরিলক্ষিত হয়। আচ্ছা, আমি যে ধরনের প্যাসেজ বলছি, কঠিন এলে এরকমই তোরা ভাবছিস তো, না আমি সোজা বলছি? যথেষ্ট কঠিনই মনে হচ্ছে না ল্যাঙ্গুয়েজটা, বাংলাটা ভেবে দেখ। এবং এরকমই স্যার। এগুলো নিয়েই তোরা তো একটু ঘাবড়ে আছিস যে স্যার এরকম দিলে কি করব, তাই তো? তাহলে দেখ বলছে, যে সকল স্যার এই মহাত্মা, প্যাসেজটা একটু কি গ্রুপে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে? তাহলে ওটা দেখতে পাতাম। তার 1 মিনিট, তাহলে আমাকে 1 মিনিট একটু সময় দে, হ্যাঁ? হ্যাঁ, এটা একটু গ্রুপে দিন। গ্রুপেও দিচ্ছি না, একটু অন্য কাজ করছি, তারা আমাকে জাস্ট 1-2 মিনিট একটু তোদের সহ্য করতে হবে, আমি মাইক অফ করে দেবো। ততক্ষণ তোরা এমনি কোনো কথা টথা গাল গল্প থাকলে করতে পারিস। গাল গল্প মানে অবশ্যই পড়াশুনো রিলেটেড। ওয়ার্ড 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 ওয়ার্ডে ফেলছি। স্যার, বাবা বল রে মা। বলছি যে ওই গ্রামীণ মেলা বা মানে পুষ্প প্রদর্শনী ওইগুলো যেগুলো রয়েছে সেটা কি ওই ক্যাম্প রিলেটেড যে আপনি স্ট্রাকচারটা দিয়েছেন খানিকটা কি ওরকমই ধাঁচে হ্যাঁ হ্যাঁ, হয়ে আসে? যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা। আর আরেকটা যেটা 2020-তে মেন্সে যেরকম ধরুন এসছিল না, রাইট এ রিপোর্ট অন দ্য প্রিকশনারি মেজার্স টেকেন বাই দ্য শপস অ্যান্ড মার্কেটস, হুম এরকম রিলেটেড ধরুন যদি ডেঙ্গুর ওপরেও দেয়, তাহলে কি হুম স্টার্টিংটাকে এরকম ভাবে করবো যে প্রশাসনের তরফ থেকে কোনো মাইকিং করে এরকম একটা মানে প্রচার করা হয়েছিল, তারপরে হুম হুম হুম, বডিতে হচ্ছে কি কি মেজার্স গুলো করা হয়েছে, এটা ওইভাবে করা যাবে তো? ওইভাবে করা যাবে, হ্যাঁ। ওকে স্যার। স্যার,
প্রোস অফ হুম। কনস অফ এআই নিয়ে একটু হালকা আলোচনা করে দেবেন? এটা করে নি, তারপরে করে দিচ্ছি। ঠিক আছে স্যার। আমি আপনাকে ট্রান্সলেশন নিয়ে যেইটা বললাম একটু বলবেন? কি বলেছিস? ওই যে স্যার, ওই একই ট্রান্সলেশনের মধ্যে প্রথম দুটো সেন্টেন্স যদি প্রেজেন্টে করি, কারণ ওটা তো প্রেজেন্টই মনে হচ্ছে স্যার, আর তারপরে যদি সিম্পল পাস্ট করা শুরু করি তাহলে কি প্রবলেম হবে? এটা দেখতে হবে কোন প্যাসেজটা, আমি তো দেখিনি এখনো, দেখলে বুঝতে পারবো। স্যার আপনাকে পাঠিয়েছি, একটু দেখুন। দাঁড়া, এটা আলোচনা করে নি, তারপরে দেখছি। এই পাস্ট প্রেজেন্ট নিয়ে এটা তো বহুবার আলোচনা হয়েছে ক্লাসে, কোন ক্ষেত্রে পাস্ট হবে কোন ক্ষেত্রে প্রেজেন্ট। আচ্ছা দেখো, তাহলে এই দ্বিতীয় লাইনটা এবার একটু ভাবছি, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ স্যার। যাচ্ছে। যে সকল মহাত্মা অসাধারণ কার্য সম্পন্ন করিয়া পৃথিবীতে যশস্বী হইয়াছেন তাদের অনেকেরই চরিত্রে এই পবিত্র ধর্মের আধিক্য পরিলক্ষিত হয়। অ্যাকচুয়ালি আমরা না খুব মানে নোংরামি করছি হিসেব মতো, তোকে প্যাসেজে দিয়েছিল হচ্ছে কঠিন ট্রান্সলেশন, তুই অ্যান্সার করছিস সহজ ট্রান্সলেশনের। খুব ভালো করে ভেবে দেখ, তুই এটাকে সহজ করে নিয়ে সেটাকে ট্রান্সলেশন করছিস। তো তোর হিসেব মতো তুই যদি এই প্রসেসটা মাথায় রাখিস, পরীক্ষাতে কঠিন ট্রান্সলেশন দেওয়ার আর সম্ভাবনাই থাকলো না, তাই না? যে সকল মহাত্মা অসাধারণ কার্য আছে, এবং চাইলে তুই এটাকে দুটো বাক্যেও কনভার্ট করে নিতে পারিস, একটা বাক্যই যে করতে হবে তা নয়। যত সহজ, যেগুলোর ইংরেজি জানিস মানেটা যেন অলমোস্ট সেম থাকে, বল। ছোট ছোট বাক্যেও দুটোতেও ভাঙতে পারিস। There are many great people. বাংলা 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 বাবা, Sorry. ট্রান্সলেশন যারা তো পারবি পারবি। হ্যাঁ মাথায় আছে কিছু? যে যে সকল বেশিরভাগ বিখ্যাত বিখ্যাত মানুষরা বিখ্যাত অসামান্য কিছু কর্ম করিয়া মানে সুনাম আবার কর্ম খ্যাতি করিয়া। অর্জন করেছে হুম। বা বিখ্যাত হয়েছেন। হুম। আচ্ছা তাহলে আমরা দেখ এটাকে সহজভাবে যদি লিখি, যে সমস্ত বড় বড় মানুষ মানে ভালো কাজ করে পরিচিত হয়েছে বা ফেমাস হয়েছে, তাহলে ফেমাস হয়েছে আমি যদি সঙ্গে সঙ্গে ইংরেজিতে বলি, শব্দটাও আমার রেডি থাকলো, যে যে সমস্ত বড় ব্যক্তি, মানে যে সমস্ত গ্রেট পার্সোনালিটিসরা, ভালো করে ভেবে দেখ কি বলছি বাংলাটা, বাংলার মধ্যে ইংরেজি বলে দিচ্ছি, যে সমস্ত গ্রেট পার্সোনালিটিস তোর আহ, তাদের আহ, মানে খুব গুড ওয়ার্ক, বা ওয়ার্কের থেকে ভালো হচ্ছে ডিড, ডিড মানে ডি ডবল ইডি, হ্যাঁ, যে সমস্ত মানে গ্রেট পার্সোনালিটিসরা তাদের গুড ডিডের মাধ্যমে ফেমাস হয়েছে, ঠিক আছে, তো তাদের মধ্যে এই বিষয়গুলো রয়েছে বা সেগুলো তাদের মধ্যে দেখা যায়। তাহলে এইটুকুনের ইংরাজি বল। এটাকে আমি দুটো বাক্যে ভেঙে দিই, আরো সোজা হবে, সেটা হচ্ছে অনেক মহান ব্যক্তি তাদের বড় বড় কাজের জন্য বিখ্যাত হয়েছে। ইংরেজি কি? There are many great personalities or great people have become famous by doing great works. মেনি গ্রেট by their deeds ও তো হতে পারে, পার্সোনালিটিস। by their deeds। আচ্ছা, এবার অনেক বড় বড় ব্যক্তিত্ব কি হয়েছেন, ফেমাস হয়েছেন, ইংরেজি কি? become Have famous। become famous. বুঝলাম না। বিকেম ফেমাস। ফেমাস করতে হবে এখানে। হয়েছেন আছে, টেন্স নিয়ে তো নোংরামি করলে চলবে না। have become Became famous করতে for হবে। their good deeds। হ্যাভ বিকাম, আচ্ছা, ফর দেয়ার, যখনই গ্রেট ফেমাস হয়েছে তাহলে নিশ্চয়ই শুধু ডিডস লিখলেই হবে, তাই না? মেনি গ্রেট পার্সোনালিটিস হ্যাভ বিকাম ফেমাস, ঠিক আছে, অথবা হ্যাভ গট ফেমাস, এভাবেও লিখতে পারি, না গট ফেমাস হয় না, মেনি গ্রেট পার্সোনালিটিস হ্যাভ বিকাম ফেমাস ফর দেয়ার ডিডস, এবং
তাদের মধ্যেও এই বৈশিষ্ট্যগুলি রয়েছে। তাদের মধ্যেও এই পবিত্র ধর্ম মানে কি, এই বৈশিষ্ট্যগুলি রয়েছে। and আমি they সোজা হুম হুম হুম, বল। and they all to have this feature. বুঝলাম না, ফিচার এক্ষেত্রে ভালো হয় না, আর কিছু কোয়ালিটিস কোয়ালিটিস, কোয়ালিটিস, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটাকেই বলি, এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে দেখা যায়। তারা সবাই এই গুণের অধিকারী, এটা তো স্যার? হ্যাঁ, তাও হতে পারে। and all these qualities are present in them. অ্যান্ড অল দিজ হয়ে যাবে, তাই তো, কোয়ালিটিস And they কি carry হবে? the হ্যাঁ, সেভাবেও হয়। অল দোজ কোয়ালিটিস আর প্রেজেন্ট ইন দেম, এটাও হতে পারে। আচ্ছা, অথবা বিলংস টু দিয়ে করলে ভালো হয় না? না, আরেকজন একটু ভালো একটা শব্দ বলেছে, অ্যান্ড দে অল ক্যারি, কি কি কোয়ালিটি ছিল রে বাবু? এই ধর্মের আধিক্য দেখা যায়, তার মানে এই সাচ কোয়ালিটিস লিখতে পারি, সাচ লিখলে কোয়ালিটিস লিখতে হবে, ঠিক আছে। স্যার ওখানে কি পবিত্র ধর্ম রয়েছে? ওখানে হ্যাঁ পবিত্র ধর্ম, এবার এক্সট্রা যেগুলো যদি জানিস লিখে দিবি পবিত্র ধর্ম, তাহলে এখানে চাইলে সাচ গুড কোয়ালিটিস লিখতে পারিস। এখানে কিন্তু পবিত্র ইংরেজি স্যাক্রেড হবে না, ঠিক আছে, মানে যদি কোয়ালিটিস লিখিস হবে না। তাহলে মেনি গ্রেট পার্সোনালিটিস হ্যাভ বিকাম ফেমাস ফর দেয়ার ডিডস অ্যান্ড দে অল ক্যারি সাচ গুড কোয়ালিটিস। খুব খারাপ হচ্ছে কি ট্রান্সলেশন? এটা আমি আজকে টিচারের মতো পড়াচ্ছি না, আমি আজকে স্টুডেন্টের মতো। যে স্টুডেন্ট ট্রান্সলেশনটা অন্তত কঠিন দিলেও ভাববে না আমি পিএসসি কঠিন ট্রান্সলেশন দিতে পারে না, ও কঠিন দিলেও আমি কি করে নেব, সহজ করে নেব। ক্লিয়ার? স্যার হ্যাঁ স্যার। এখানে হ্যাঁ গুড কোয়ালিটিস পরে ইন দেম কথাটা কি জোড়া যাবে? হ্যাঁ, করতে পারিস, কেন পারবি না? আমি তো অল্টারনেটিভ ওটাই লিখেছিলাম আগে, ঠিক আছে। এইবার দেখ কত ভালো লেখা যেতে পারে। এখানে গ্রেটের জায়গায় এমিনেন্ট শব্দটা ব্যবহার করতে পারিস, যদি মানে লেখাটাকে আর একটু মানে উচ্চমার্গীয় করতে চাস। এমিনেন্ট তোরা জানবি, আমার ইনস্টিটিউটের নামই এমিনেন্স, এমিনেন্স নাউন, তার অ্যাডজেক্টিভ হচ্ছে এমিনেন্ট, তার মানে রিনাউন মেনি। স্যার হ্যাঁ ওটা দিয়েও করা যাবে, মেনি রিনাউন করা যাবে। পার্সোনালিটিস হ্যাঁ, অফ গ্রেট রিনাউন্ড করা এমিনেন্স। যেতে পারে। হ্যাঁ, মেনি এমিনেন্ট পার্সোনালিটিস হ্যাভ বিকাম ফেমাস, বা মেনি গ্রেট পার্সোনালিটিস হ্যাভ বিকাম এমিনেন্টও করতে পারিস, ঠিক আছে, ফর দেয়ার ডিডস অ্যান্ড দে অল না লিখে অল অফ দেম ক্যারি সাচ গুড কোয়ালিটিস। স্যার এখানে আছে তাদের অনেকেই, অল অফ দেম না ওখানে লিখে কি আপনার আছে? মেন। তাদের অনেকেই, না তাদের অনেকেই, হ্যাঁ তাহাদের তাদের অনেক। অনেকেই। আচ্ছা আচ্ছা, তাহলে দে অল হবে না, তাহলে মেনি অফ দেম হবে। মেনি অফ দেম, have attained such মেনি qualities. মেনি অফ দেম। Many of them এখানে have চাইলে attained. অ্যান্ড আ গ্রেট মেনি অফ দেমও করতে পারিস। অ্যান্ড আমরা পড়েছি অ্যাডজেক্টিভের ক্লাসে, মেনি, আ গ্রেট মেনি, আ গুড মেনি, ঠিক আছে, আ গ্রেট মেনি অফ দেম ক্যারি সাচ গুড কোয়ালিটিস, এইভাবে লিখতে পারি। দেখি তারপর কি আছে। পরচেজ করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব করা যেতে পারে। অ্যান্ড মোস্ট অফ দেম, তাদের অধিকাংশই, বা মেনি অফ দেম, মেনি অফ দেমটা ভাল লাগে না, মোস্ট অফ দেম পজেস, পজেসেস হবে না, পজেস সাচ কোয়ালিটিস, যদি পাস্টে হয় তাহলে পজেসড। আচ্ছা, এর পরেরটা ট্রান্সলেশন করলাম না, কারণ ওয়াশিংটন এই শ্রেণীর লোক, এটা সহজই দেয়া আছে, এটা আর বাংলা চেঞ্জ করে লাভ নেই, এটা যেমন আছে তেমনই করতে হবে, যে ওয়াশিংটন ওয়াজ সাচ, বা ওয়াশিংটন ওয়াজ অফ সাচ কাইন্ড, বা ওয়াশিংটন ওয়াজ সাচ আ ম্যান, বা সাচ আ পার্সোনালিটি। পিতৃবিয়োগের পর পূর্বাপেক্ষা অধিক অবধানের সহিত
জননীর আদেশানুসারে কার্য করিতেন, যাহাতে তাহার মনে কোনরূপ আঘাত না লাগে, যাহাতে ঘুণাক্ষরেও তাহার অপ্রীতির কারণ না হয়, তাহাই তাহার একমাত্র লক্ষ্য ছিল। এবার সহজ ভাষায় কর। কারণ এই ধরনের সেন্টেন্স দেখলে প্রথমেই তোরা ঘাবড়ে যাবি। ভালো করে ভেবে দেখ যে স্যার এটা কিভাবে করব। তাহলে যখনই কঠিন ট্রান্সলেশন আসবে সেটাকে সহজ করে নে, তাই না? তাহলে পিতৃবিয়োগের পর পূর্বাপেক্ষা অধিক অবধানের সহিত জননীর আদেশানুসারে কার্য করিতেন। অবধান মানে কি? মনোযোগ। হুম, তাহলে বলো কি হবে? মনোযোগ কি স্যার? বাবা মারা যাওয়ার পর আগের চেয়ে বেশি মনোযোগের সঙ্গে মায়ের আদেশ অনুসারে কাজ করতেন। তাহলে কি হবে? ট্রান্সলেশনটা করে বলবো? আচ্ছা, বাংলাটা আরো কেউ একটু সোজা বল। বাবা বাবা মারা মারা যাওয়ার পর মায়ের কথা আরো বেশি শুনতেন। তাহলে কি হবে এটার ইংরেজি? এ তার লক্ষ্য ছিল, এই কথাটা আগে দিলে হবে না স্যার? হ্যাঁ, সবভাবে হবে। বাবা মারা যাওয়ার পর বা যখন তার বাবা মারা গেল, এইভাবেও কমপ্লেক্সে করতে পারিস। সে আগের থেকে আরো মনোযোগ দিয়ে, মনোযোগ মানে আমি আর মনোযোগ বলবো না, আরো বেশি অ্যাটেন্টিভলি তার মায়ের কথা শুনতেন। শুনতেন মানে এখানে আমরা কিন্তু হিয়ার দেব না লিসেন দেব? লিসেন। এখানে আমরা দেব অ্যাবাইড বাই অথবা ওবে। ওবে শুনতেন ওবে মানে কি? শুনে কাজ করতেন, মানে যাতে মেনে তার চলতেন। যাতে তার মা কোনো রকম আঘাত না লাগে, যাতে তার মা কষ্ট না পায়। কি হবে? lest he should not get pain. লেস্ট হার্ট হবে So that her mother does not get hurt. আচ্ছা, এখানে ও একটা লেস্ট বললো। যখনই লেস্ট ব্যবহার করবে, লেস্টের নিয়মটা কি? লেস্টের সাথে নট হয় নাকি হয় না? তো হয় না লেস্টের স্যার, সাথে lest হয় is না। separate. তাহলে তুমি যখন বললে ভুল করে বলে ফেললে। স্যার সুতরাং লেস্ট যখন ব্যবহার করবে তার ব্যবহার সম্পর্কে সচেতন থাকবে। লেস্ট যথেষ্ট একটা মানে ভালো ইউজ। স্যার বলছি এরকমটা হবে আফটার হিজ ফাদার্স ডেথ হি ইউজ টু ওবে হিজ মাদার্স ওয়ার্ডস মোর অ্যাটেন্টিভলি দ্যান বিফোর। হ্যাঁ, দেন এভার বিফোরও করতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার lest এখানে একবার বলে দেন আর একবার, কোনটা? একবার lest দেশের বাক্যটা করে দেন। লিস্টে এখন যাচ্ছি না, লিস্টে আসছি পরে, করে দেবো আমি, অসুবিধা নেই। আচ্ছা, আমি সবার আগে বাংলাটা ভাবি যে তার বাবা মারা যাওয়ার পর এটার ইংরেজি কি? after his death, after his father death. After his father's death. হ্যাঁ, অথবা আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার। ঠিক আছে, এখানে ডেথের জায়গায় চাইলে ডিমাইস শব্দটা ব্যবহার করতে পারো, অথবা এইভাবেও করতে পারো আফটার হিজ ফাদার পাসড অ্যাওয়ে। সে তার লস্টিং হিজ ফাদার। প্রথমত তো লস্টিং হয় না, লুজিং হ্যাঁ হবে, মানে হ্যাঁ ভালো লস্টিং হয়, ভালো হয় না। After ঠিক he আছে, lost হ্যাঁ, আফটার হি লস্ট হিজ his ফাদার। father, ওই রকম করতে পারে। হ্যাঁ, এটা করতে পারো, অথবা সব থেকে সোজা হচ্ছে আফটার হিজ ফাদার্স ডিমাইস, আফটার হিজ ফাদার্স ডেথ। সব থেকে সোজা আফটার হিজ ফাদার্স ডেথ। সে কি করলো? আহ, আগের থেকে মনোযোগ সহকারে মায়ের কার্য করতেন জননীর আদেশ অনুযায়ী। তার মানে সে আরো বেশি মায়ের কথা শুনতো। ইংরেজি কি? হি মানে সে মাকে আরো বেশি ওবে পালন করা শুরু করতেন, করলো, তাই না? তাহলে হি obeyed. এখানে চাইলে স্টার্টেড ওবেইং করতে পারো। স্টার্টেড ওবেইং মানে অ্যাটেন্টিভ হতে পারে শুরু কি করলো। স্যার? হ্যাঁ, অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ এখানে কেন হবে? আমি তো ভার্ব স্যার চাইছি। একবার চ্যাট বক্সটা দেখুন কাইন্ডলি প্লিজ। হ্যাঁ, এক মিনিট। আফটার হিজ ফাদার্স ডিমাইস কমা হবে হি স্টার্টেড। হ্যাঁ, আমিও এটাই করতে যাচ্ছিলাম। আফটার হিজ ফাদার্স ডিমাইস হি স্টার্টেড ওবেইং হিজ মাদার মোর অ্যাটেন্টিভলি দ্যান এভার বিফোর। এক্স্যাক্টলি আমি এক্স্যাক্টলি এই সেন্টেন্সটাই লিখতে যাচ্ছিলাম। ঠিকই করেছো একেবারে।
ঠিক আছে? আফটার হিজ ফাদার্স ডিমাইস হি স্টার্টেড ওবেইং। এখানে একটা ছোট্ট জিনিস মাথায় রাখবে, যখন স্টার্ট ব্যবহার করবে না, তো স্টার্টের সাথে সবসময় ভার্ব থাকলে তার ফোর্থ ফর্ম ব্যবহার করবে। যেমন আমরা বলি স্টার্ট রাইটিং। এবার ও এখানে স্টার্ট করলো, তার কারণটা কি বলতো? মানে এখানে একটা শুরু করার সেন্স আসছে যে আফটার হিজ ফাদার্স ডেথ হি স্টার্টেড ওবেইং হিজ মাদার মোর অ্যাটেন্টিভলি দ্যান এভার বিফোর। স্টার্টেড ওবেইং মানে কি, আগেও ওবে করতো, এখন আরো বেশি করে ওবে করা শুরু করলো। তো এখানে একজন একটা ভুল করে বলে ফেলেছিলে ইউজ টু ওবে। ইউজ টু কিন্তু অভ্যাসের জন্য ব্যবহৃত হয়, তো এক্ষেত্রে ইউজ টু হবে না, তাহলে হবে স্টার্টেড ওবেইং হিজ মাদার মোর দ্যান এভার বিফোর, বা মোর অ্যাটেন্টিভলি দ্যান এভার বিফোর। ঠিক আছে, এইভাবে করতে পারো, যাহাতে তাহার মা মনে কোনো আঘাত না লাগে। তাহলে কি হবে? লেস দিয়ে যে চাইছিলে তাকে লেস দিয়ে একটু করে দিই। Lest লেস, his mother should be hurted. লেস্ট হিজ মাদার গেট হার্ট হতে পারে, অথবা লেস্ট হিজ মাদার শুড গেট হার্ট, এটা হতে পারে। আচ্ছা, একটা ছোট্ট জিনিস বলে দিই, তোমরা এটা ব্যবহার করবে, কারণ কম্পিটিটিভে এটার ওপরেই প্রশ্ন বেশি আসে। এবং আমরা যখন অবজেক্টিভ পড়াই তখন বলি যে লেস শুড বি ফলোড বাই শুড, তাই না? লেস্টের সাথে কি হয়? শুড ফলোড হয়। তবে যেটা পড়াই না, লিস্টের আরেকটা ইউজ, সেটা হচ্ছে লিস্টের সাথে তোমার V0 বসতে পারে, এটাকে ইংরেজিতে বলা হয় সাবজাংটিভ মুড। ঠিক আছে? এবং খেয়াল করে দেখো হিজ মাদার আছে, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? গেটস হওয়া উচিত ছিল না? থার্ড হুম। পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে কি ব্যবহৃত হবে? V0 ব্যবহৃত হবে। সুতরাং এখানে যদি লেস্ট থাকতো তাহলেও হি গো হতো না গোজ হতো? গো। গো হতো। কিন্তু আমরা এটা কম্পিটিটিভে এই পার্টটা আসেনি, মানে খুব একটা আলোচনা হয় না। তো তোমরা এক্ষেত্রে লেস্ট হি শুড গো করবে, মানে লিস্টের পরে শুড গো করবে। ঠিক আছে? আর আরেকটা জিনিস মাথায় রাখবে, লিস্ট শব্দটার মানেই হচ্ছে যাতে না। ঠিক আছে? মানে যাতে না, তাহলে এই না শব্দটা যেহেতু এর মধ্যেই ইনকালকেট করা থাকছে, তাই জন্য এখানে মানে লিস্টের পরের পার্টে আর নট বা নো শব্দটা ব্যবহার করব না। ঠিক আছে? ঠিক আছে। মাথায় থাকবে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এটা স্যার দেখো বলছি তো, ওই সেন্টেন্সটাকে আগে নিয়ে আলে এরকম করলে হবে? তুমি যেখানে আনতে বলো আমি সেখানে এনে দেবো, তাতে অসুবিধা নেই। কিন্তু বিষয় হচ্ছে আমি চাইছি যদি কঠিন ট্রান্সলেশন আসে, যদি কঠিন আসে, ঠিক আছে, তো তখন আমরা মানে স্যার তার মাকে আঘাত না করার জন্য বা তার মায়ের মনে আঘাত না লাগানোর জন্য তার হুম, বাবা মারা যাওয়ার পর মায়ের এই কথা যে বেশি তুমি করে শুনছে। বলছো, এটা ট্রান্সলেশনটা করতে পারবে? এই জন্যর ইংরেজিটা কি হবে বলো? তুমি তো বলে দিলে, আমি তো সহজ করার চেষ্টা করছি। তুমি বলো যে মায়ের মনে আঘাত না দেওয়ার জন্য তিনি আগের থেকে, তাহলে আমায় শুধু এইটুকুনি ট্রান্সলেশন করে দাও যে মায়ের মনে আঘাত না দেওয়ার জন্য। জন্য ইংরেজি কি? নট টু হার্ট ইজ মাদার। না, তখন তোমাকে করতে হবে ইন অর্ডার টু। এবার দেখো এই যে ইন অর্ডার টু, এটা তোমার এক্সাম হলে বসে মাথায় আসবে না, এখানে ফর নট হার্টিং হিজ মাদার হবে না। ঠিক আছে? ইন অর্ডার টু দিয়ে তোমাকে বাক্যটা শুরু করতে হবে, তা আমার দরকার নেই, আমি যখন সহজভাবে সঠিকটা লিখতে পারছি। আচ্ছা, আমি কিন্তু এটা সবসময় বলছি, এটা হচ্ছে সেকেন্ড চয়েস। এখন যে ট্রান্সলেশনের মেথডটা নিয়ে আমি আলোচনা করছি, এটা সেকেন্ড চয়েস। কারণ ফার্স্ট চয়েস, এটার ট্রান্সলেশন এটার মতো করেই আমি করার চেষ্টা করব। কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে যাদের কাছে মনে হবে কঠিন, বা সত্যিকারের যদি কঠিন প্যাসেজই দেয় তো তখন তো সেটা কঠিনই হবে। তো সেখানে ৮০,০০০ ছাত্রছাত্রীর জন্য কঠিন হলেও আমার কাছে পড়া ২৫০ বা ৩০০ ছাত্রছাত্রী, তাদের কাছে যেন মনে হয় যে ক্লার্কশিপের কোশ্চেনটা সোজা ছিল, কারণ আমি কোশ্চেনটাকে সোজা করাচ্ছি। এবং আমি মানে এটা কিছু বলার নেই, ধরো এর আগেও কেউ না কেউ কোথাও না কোথাও পড়েছো, আশা করি এই মেথডটা কেউ বলেনি।
ঠিক আছে? তুমি নিজে দেখো তোমার কাছে ব্যাপারটা কত ইজি হচ্ছে। একদম স্যার, কেউ বলেনি স্যার। মানে কঠিন প্রশ্নকে আমি সোজা করে নেব। তাহলে আমি এটা কি করব, পিতৃবিয়োগের পর পূর্বাপেক্ষা অধিক অবধানের সহিত কার্য করিতেন, যাহাতে তার মাতা কোনরূপে আঘাত না লাগে। আচ্ছা, এইবার এটা তো আমি লেস দিয়ে করালাম কেন? লেস দিয়ে করালাম যে স্যার লেস দিয়ে কি হয় বলুন, বাট লেস কিন্তু খুব কমন ইউজ নয়। যারা একেবারে মানে একটু ইংরেজিতে দুর্বল তাদের লেস্ট মাথায় আসবে না। তো সেটা যদি আমি না করি, আমি সিম্পল করতে চাইছি যে আমি কিছু ইংরেজি জানি না, আমি সহজ করে ট্রান্সলেশন করব। এইটা তো একেবারে বাক্য, যেটা দেখো শুভ বলে একজন লিখেছে, এক্স্যাক্টলি টুকে নাও, ও যা লিখেছে সেটাই, যে পিতৃবিয়োগের পর পূর্বাপেক্ষা অধিক অবধানের সহিত জননীর আদেশানুসারে কার্য করিতে লাগিলেন। এটা তো হলো যাতে তার মনে কোনো আঘাত না লাগে। তাহলে এখানে যাতে আমি লেস ছাড়া আর সিম্পল ওয়েতে কি করে করতে পারি? As if his mother did not get hurt. বুঝলাম না। so that সো দ্যাট যেন কি এখানে তাহার আসবে? যাতে ইংরেজি so that না স্যার। দেখো, সো দ্যাট আমরা যখন পরিণতির জন্য ব্যবহার করি স্যার দেয়ার ফর তখন দিয়ে আমরা হবে না? দেয়ার ফোর না, দেয়ার ফোর এটা হবে না। দেয়ার ফোর দিয়ে Therefore এটা কি হতে করা পারতো, এই যে পিতৃবিয়োগের পর মানে তার জন্য সে মানে জননীর আদেশ করতো, দেয়ার ফোর হি স্টার্টেড ওবেইং হিজ মাদার, সেই জায়গায় দেয়ার ফোর হতে পারতো। স্যার বিকজ দিয়ে করলে হয় না? বিকজ দিয়ে কিরকম? হ্যাঁ, বিকজ দিয়েও করতে পারো। তাহলে কি হবে বিকজ দিয়ে করলে? স্যার অ্যাজ ইফ দিয়ে করা যাবে? এই তাহলে মেরে বিকজ দেবো দিয়ে কিন্তু। করলে অ্যাজ ইফ জানিস অ্যাজ ইফ মানে কি? অ্যাজ ইফ এর পর তোর দুটো সাবজাংটিভ মুড ইউজ হবে, অ্যাজ ইফ ট্যাজ ইফে যাবেই না, আর অ্যাজ ইফ মানে যেন। ঠিক যেন স্যার বিকজ দিয়ে করলে তাহলে এইভাবে করা যাবে যে সে চাইতো, বাংলাটা কারণ সে চাইতো যাতে তার এখানে মা। বিকজ মানে কারণ, এবার কারণ দিয়ে বাক্যটাকে ভাব। কারণ তার মনে কোনরূপ আঘাত না লাগে, সেটা তো হবে না। কারণ না সে স্যার তার কারণ কারণ মাকে দিয়ে করলে আঘাত চাইতো। করতে অ্যাফার্মেটিভ হয়ে চায়নি। যাবে sentence। কারণ সে তার মায়ের মনে আঘাত করতে চায়নি। হ্যাঁ কারণ হ্যাঁ এটাই বলছি। বিকজ হি তার ডিড নট ওয়ান্ট টু গেট হার্ট হিজ মাদার। হি ডিড Because নট he না, did not want to make his দ্যাট get his. হি ডিড নট ওয়ান্ট টু হার্ট হিজ মাদার। তোদের কি কঠিন করাটা মানে ইয়ে হয়ে গেছে? আমি তোকে আঘাত করছি, ইংরেজি কি? আই হার্ট ইউ। আমি তো আই আই হ্যাভ হার্ট ইউ, আমি তোকে আঘাত করেছি। সে তার মাকে আঘাত করতে চায়নি, কি হবে? হি ডিড নট ওয়ান্ট টু হার্ট হিজ মাদার। সো দ্যাট হিজ মাদার ডু নট গেট হার্ট, এটাও তো হবে। না, সো দ্যাট দিয়ে হবে না এটা। স্যার আমি কারণ একটা তার বলবো মা এটা? আঘাত পেতে পারে। হুম, কারণ তার মা আঘাত পেতে পারে, কর তাহলে সেইভাবে কি হবে? কারণ ইংরেজি কি? বিকজ তার মা বিকজ হিজ মাদার মে গেট হার্ট। কুড কুড গেট হার্ট, সো দ্যাট। এইবার সো দ্যাট হবে পরিণতিটা বোঝানোর জন্য। ওটা রিজন হচ্ছে, রিজনে সো দ্যাট ব্যবহার করি না। মানে বাংলায় না একই কারণের দুটো মিনিং হতে পারে। একটা ছোট্ট জিনিস বলি তাহলে বুঝতে পারবি, এটা এখন আমি আলোচনা করব না। কারণের ইংরেজি কি? একটা রিজনও হতে পারে আর একটা কজও হতে পারে, বাট কজ আর রিজন এক নয়। অ্যাজ হতে পারে স্যার। আরে হতে তো সবই হতে পারে। দেখ চারটে অ্যাজ কেন, সিন্সও হতে পারে। সব থেকে একদম ডিরেক্ট কারণ বোঝানোর জন্য বিকজ, তার থেকে কারণটা একটু যদি লাইট পোর্শনে বোঝাতে চাস তাহলে অ্যাজ, তার থেকেও লাইট কারণ যদি হয় তাহলে সিন্স। তো এগুলো এখন আর পড়ার সময় নেই। অ্যাজ দিয়েও হতে পারে, যে অ্যাজ হি ডিড নট ওয়ান্ট টু হার্ট হিজ মাদার হি স্টার্টেড ওবেইং হার। এবার আর হার মাদার দেব না, হি স্টার্টেড ওবেইং হার মোর দ্যান এভার বিফোর। ঠিক আছে, এইভাবেও করতে পারিস। আচ্ছা, এইটাকে তাহলে একটু বাংলাতে আলাদা সেন্টেন্স করে নে।
যাহাতে ঘুণাক্ষরেও তাহার অপ্রীতির কারণ না হয়, এটাই তার একমাত্র লক্ষ্য ছিল। তাহলে কি, তার একমাত্র লক্ষ্য ছিল যাতে সে তার মায়ের আহ দুঃখের কারণ না হয়। অপ্রীতি মানে কি, দুঃখের কারণ না হয়, মানে মাকে যাতে কোনো রকমে আঘাত না দেয়। এটা এই সেন্টেন্সটা আগেরটার সাথে একই সাথে হয়ে যাবে, এটা আর আলাদা করে লেখার দরকার নেই। তাহলে এইটুকুনিকে আলাদা করে দে, ইট ওয়াজ হিজ ওনলি এইম। ঠিক আছে? আচ্ছা এইবার স্যার দেখ, ঘুণাক্ষর মানেটা কি? কোনোভাবেই ঘুণাক্ষরেও টের পাইনি, বলি না, মানে কোনোভাবেই টের আচ্ছা আচ্ছা। পাইনি। এইরূপ আজ্ঞাবহ পুত্রের মঙ্গল কামনায় স্নেহময়ী মাতৃদেবী ভগবানের নিকট যে প্রার্থনা করেন, তাহা কখনো ব্যর্থ হয় না। এটাকে সহজ বাংলায় কর, ইংরাজি করতে যাবি না। স্যার বলবো? হ্যাঁ, স্যার, এরূপ বাধ্য ছেলে ভালোর জন্য যখন মা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, সেই প্রার্থনা কখনো ব্যর্থ হয় না। এবার একটু সঙ্গে সঙ্গে ছোট ইংরেজি ওয়ার্ড দিয়ে বল বাংলাটাই, মানে বাংলাটাই বলবি। আহ, স্যার, ফর সাচ অ্যান ওবিডিয়েন্ট সান, না স্যার, স্যার হোয়েন হার লাভিং মাদার প্রেস টু গড ফর আমি সাচ। বাংলাটাই জানতে চাইছিলাম ইংরেজি দিয়ে, আচ্ছা, মানে এর মধ্যে একটু কিছু ইংরেজি শব্দ ঢুকিয়ে দে বাংলাটা বলার সময়, যে এইরকম কোনো ওবিডিয়েন্ট, সনের, হ্যাঁ, এইরকম সনের মঙ্গল কামনা। মঙ্গল কামনা ইংরেজি কি? পে হবে। ওয়েল বিইং স্যার। ওয়েলবিং। ওয়েলবিং ছাড়া আর কি আসছে? গুড উইশেস। গুড উইশেস। বিশেষটা তো মঙ্গল কামনা হয় না। আর ওয়েলবিং বলতে পারিস, ঠিক আছে। তার লাভিং মা ভগবানের কাছে প্রে করত এবং সেটা কখনো ব্যর্থ হয় না। এইবার এইবার ইংরেজি কর। এবার দেখ, এরূপ আজ্ঞাবহ পুত্র, এখানে আজ্ঞাবহটা লেখারই দরকার নেই, কারণ আগে তো বলাই আছে। তাহলে আমি যদি সাচ আ সন বলে দিই, তাহলে আর ওবিডিয়েন্ট লেখার দরকারই পড়তো না। ভালো করে ভেবে দেখ, কারণ ও যে আজ্ঞাবহ, এটা তো আমি আগের সেন্টেন্সেই ওবে বলে দিয়েছি। না 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 না, এই শোনো শোনো শোনো, যাও তাড়াতাড়ি আসো। আচ্ছা মাইকটা অফ বলে করো যারা না, কথা বলছো। আরে ভাই মাইকটা অফ করো, মাইক অন করে তোমরা ঘরে কথা বলছো। স্যার একবার ওই চ্যাট বক্স গুলো একটু দেখবেন প্লিজ, আমার মানে ভয়েসটা প্রবলেম হচ্ছে মাঝে মাঝে, একটু যদি ওকে দেখেন। ওকে 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 ওকে, আমি দেখছি, দাঁড়াও। আরে কে রে ভাই? দেখি 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 কই রে, কই কই কই, দেখি দেখি, আস আস আস, ওই শোনো ওই শোনো ওই শোনো ওই শোনো। তো ইয়েটাও পাচ্ছি না গো, কি বলে ওটা, চ্যাট বক্স আমি দেখছি, দাঁড়াও। ও স্যার আরে রিমুভ ভাই করে কারোর দিন, একটা, না আমি না না, স্যার রিমুভ করে দিন, শুনতে পাচ্ছেন না। আমি সেটাই ভাবছি, দাঁড়াও। না 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 না, দেখি তো, পার্টিসিপেন্টস, না না না, স্যার মনে হচ্ছে নবীন মণ্ডল। আচ্ছা হ্যাঁ 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 নবীন মাইকটা অফ করো, কন্টিনিউয়াসলি কথা আসছে। হ্যাঁ, না না না, তো মনে হয় নেই, বুঝতে পারছে না। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। উনি বুঝতে পারছেন না স্যার, আপনি আপনার এন্ড থেকে করে দিন স্যার। আমিও ইয়েটা পাচ্ছি না, আমিও দেখছি, আমি মানে কমেন্ট বক্স ইয়েটা পাচ্ছি না আর কি। ওই কমেন্ট চলে আসছে, যেটা করতে চাইছি পার্টিসিপেন্ট লিস্ট। কি স্যার পাগল টাগল নাকি স্যার? পেয়ে গেছি, না না না, ও বুঝতে পারছে না বলেই করছে, ও খেয়াল করেনি, অফ করে দিয়েছি। আরো যারা যারা অন আছে আমি অফ করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ চলো ঠিক আছে।
আচ্ছা, বুঝতে না পারুক সে তো শুনতে পাবে লিস্ট, এটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। শুধু স্যার ক্লাসে জয়েন শুনতেই করে বসে পারতেন, ওই থাকলে জন্য কি? তো রিপ্লাই করছেন। হুম, তাহলে ক্লাসে জয়েন করার মানে কি? এনিওয়ে, চলো, যে দুই একজনের লেখা আছে। শুভ যেমন লিখেছে, প্রেয়ার বাই হিজ মাদার ফর সাচ আ ওবিডিয়েন্ট সন কুড নেভার গো ইন ভেইন। প্রেয়ার প্রেয়ার বাই, আচ্ছা, যখন আমি সনের কথা সেন্টেন্সের শুরুতে লিখিনি তখন আমি হিজ শব্দটা ব্যবহার করব না, লিখব হচ্ছে প্রেয়ার বাই আ মাদার ফর, কারণ এখানে হিজ মাদার তো নয়। একটা জিনিস ভালো করে বোঝো, এখানে যে প্যাসেজটা দেয়া আছে, এখানে বলছে যে এরূপ আজ্ঞাবহ পুত্রের মঙ্গল কামনায় স্নেহময়ী ভগবানের মাতৃদেবী ভগবানের নিকট যে প্রার্থনা করেন তাহা কখনো ব্যর্থ হয় না। এটা শুধুমাত্র কিন্তু এই ভদ্রলোকের কথা বলছে না, এটা একটা জেনারেল স্টেটমেন্ট যে এরকম ভালো যে কোনো পুত্রের জন্য যে কোনো ভালো মা যে প্রেয়ারটা করে সেটা ব্যর্থ হয় না। তাহলে এটা এইভাবে লিখলে ভালো হয়। মানে লেখাটা ঠিকই আছে, একটু কারেকশন করে দিচ্ছি, দেখে নেবে। সেটা হচ্ছে যে, কোথায় গেল শুভর লেখাটা, হ্যাঁ, যে কোথায় গেল, হ্যাঁ, প্রেয়ার বাই হিজ মাদার করবে না, করবে প্রেয়ার বাই আ মাদার ফর সাচ আ, সাচ অ্যান ওবিডিয়েন্ট হবে, এ ওবিডিয়েন্ট হবে না, হ্যাঁ, যেহেতু ভাওয়েল রয়েছে। তাহলে প্রেয়ার বাই আ মাদার ফর সাচ অ্যান ওবিডিয়েন্ট সন কুড নেভার গো ইন ভেইন, তাহলে ঠিক আছে। ঠিক আছে, এই যে হিজ মাদারটা, এটা স্পেসিফিক হয়ে যাচ্ছে, যখনই এ মাদার করছো ওটা জেনেরিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে লিখছে, অভিজিৎ লিখছে প্রেয়ার বাই মাদার, প্রেয়ার বাই আ মাদার করো, উইল নেভার গো ইন ভেইন ফর হার ওবিডিয়েন্ট সন, না, ফর সাচ অ্যান ওবিডিয়েন্ট সন দ্য প্রেয়ার উইল বি ফুলফিলড। প্রেয়ার ফুলফিলড হয় না কোনো সময়, ইন্দ্রিলা। এনিওয়ে, চলো আবার আমরা এই লেখাটাকে একটু চেক করার চেষ্টা করি। ঠিক আছে, স্যার এটা প্রেজেন্ট টেন্সেই তো হবে, মানে হ্যাঁ 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 দ্যাট হ্যাঁ হ্যাঁ নেভার হ্যাঁ গো ইন হ্যাঁ ভেন, অনেকে যে হ্যাঁ উইল হ্যাঁ, দিয়ে করেছে দেখছেন কোথায়? না, আপনি ওই যে চ্যাট থেকে বললেন যেটা আর কি পড়ে, হ্যাঁ, উইলেও অসুবিধার কিছু নেই, কখনো ব্যর্থ হয় না। মানে উইল এটাকে নেভার, নেভার গো ইন ভেন করলেও ঠিক হবে। নেভার গোজ ইন ভেইন করতে সরি, হবে। নেভার, হ্যাঁ, নেভার গোজ ইন ভেন। আবার উইলও দিতে পারো, ঠিক আছে, কারণ হচ্ছে আমরা ফিউচার সেন্স প্রেজেন্ট দিয়েও বোঝাতে পারি, আবার শ্যাল উইল দিয়েও বোঝাতে পারি। এমনকি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও ফিউচার বোঝানো যায়, যেমন আই এম কামিং। ঠিক আছে, তাহলে এরূপ আজ্ঞাবহ পুত্রের মঙ্গল কামনায় স্নেহময়ী মাতৃদেবী ভগবানের নিকট যে প্রার্থনা করেন তা কখনো ব্যর্থ হয় না। হয়ে গেল। ওয়াশিংটনের স্যার জননী মেরির, স্নেহময়ীটা তো হলো না, স্নেহময়ীটা লাভিং করব। লাভিং, ওয়াশিংটনের জননী মেরির অনেক অসাধারণ গুণ ছিল, এটা করব না কারণ এটা ইজি। তার ধ্রুব বিশ্বাস ছিল যে গুরুজনের আজ্ঞা প্রতিপালনই গার্হস্থ্য জীবনের প্রধান কর্তব্য। এটাকে সহজ বাংলায় আগে চেঞ্জ করো। Sorry. তার স্থির বিশ্বাস ছিল যে গুরুজনের নির্দেশ পালন করাই বা আদেশ পালন করাই মানে সাংসারিক জীবন বা গৃহস্থ জীবনের প্রধান কাজ। আরো সহজ করো, আমাদের প্রধান, আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বড়দের কথা শোনা, এবং এটাই ছিল তার দৃঢ় বিশ্বাস। তাহলে দৃঢ় বিশ্বাস ইংরেজি কি? ফার্ম বিলিফ, ফার্ম ভেরি বিলিফ। ফার্ম শব্দটা ব্যবহার করতে হবে, হ্যাঁ। তাহলে এটা ছিল তার দৃঢ় বিশ্বাস, ইংরেজি কি? ইট ওয়াজ হিজ ফার্ম বিলিভ দ্যাট, এটা হার হবে, মেরি আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, যাই হোক, হার্ড হার, যাই, হার হ্যাঁ ফার্ম বিলিফ হ্যাঁ। তাহলে টু ওবে দ্য এল্ডার্স, তাহলে ওয়ার্ডস দেয়ার আর দরকার নেই, ইজ দ্য, প্রাইমারি ইজ দ্য ডিউটি, মোটো অফ লাইফ, কিছু দেওয়ার দরকার নেই। প্রাইমারি ডিউটি অফ ডোমেস্টিক লাইফ করলে না, ডোমেস্টিক গার্হস্থ্য জীবন, ডোমেস্টিক করবে না, না 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 গার্হস্থ্য না, জীবন বলা। এখানে ডোমেস্টিক লাইফ হয় না, বাংলা আর ইংরেজি ওইভাবে হয় না। যদি একান্ত গার্হস্থ্য জীবন করতে চাও, এখানে কি লেখা যেতে পারে বলো তো? আর্থলি লাইফ।
মানে এখানে সংসার, সংসার মানে পার্থিব পৃথিবী, জীবন। পার্থিব জীবনকে বোঝায়, ঠিক আছে? এখানে গার্হস্থ্য জীবন মানে ডোমেস্টিক লাইফ কখনোই হবে না। মেরি বিপদে ধীরা, ধীরা মানে ধীর, আচ্ছা, লাইনটা একবার বলুন না কর্তব্যে, তাহলে আরেকবার। তো বলে দিলাম, এটা পারবে, অসুবিধার কিছু নেই। মেরি বিপদে ধীর, কর্তব্যে অবিচলিতা, ধর্মে নিষ্ঠাবতী এবং পরমানুগ্রহ গ্রহণে পরাণমুখী ছিলেন। বলো এটা কি ছিল? বাংলাটা সহজ করো, ইংরেজি এমনি সহজ হয়ে যাবে। এরকম ধীরা আরে পরীক্ষা দেখলে তো পেন ভেঙে ফেলবো যা দেখা যাচ্ছে। না এবার কি আর ভাঙবে? মানে স্যার বিপদে ধীরা মানে কি? শান্ত। আপনি ধীর, বলেই তো ধীর, সহজ হয়ে যাচ্ছে। ধীরা মানে শান্ত। স্টিডি স্টিডি স্টিডি। স্টেডি, স্টেডি স্যার নয় স্টেডি। কাম করা যেতে পারে, কাম ইন ডেঞ্জার। কাম হ্যাঁ, হতে কামও। পারে, স্টেডি, হুম, টিমিড। বিউটি। আচ্ছা, টিমিড করো না, হ্যাঁ টিমিড দরকার নেই। আচ্ছা, আর পজিটিভ ধর, অর্থে বোঝায় সব। হুম হুম। পরানুগ্রহ মানে কি? মানে পরের প্রতি পরের অনুগ্রহ, দয়া। পরের পরের সাহায্য দয়ার নেওয়া। দয়া। নিতেন না আর কি, পরের দয়ার পরের প্রতি দয়া কোন। নিতেন না, তার মানে হ্যাঁ, এটা দেখো, এটা সহজ বাংলায় আমি একটু সহজ করে সেলফ দিচ্ছি, যেটার সেলফ রিলায়েন্স। ট্রান্সলেশন তোমরা করবে। হ্যাঁ, এক মিনিট। তোমাদের মনে হচ্ছে তো এটা পারবে না, এবং দেখো এইগুলো লিখে দেখে আসার পরেই তোমাদের মনে হতো যে স্যার কঠিন দিয়েছে, তাহলে এটা তো তোমাদের করে দিলাম যে ট্রান্সলেশন কঠিন দেবে না, এইটুকুনি করে নিতে হবে। দেখো এইবার ব্যাপার হচ্ছে তুমি বাংলা কতটা ভালো। তুমি বাংলায় ভালো হলে ইংরেজিতে এমনি লিখতে পারবে, তোমাকে যতই কঠিন দিক তুমি ততই সহজ করে নেবে। দেখো, মেরি বিপদে আহ ধীরা মানে বিপদে শান্ত থাকতেন, শান্ত বা অবিচল। তিনি ছিলেন রেসপন্সিবল কিসের ডিউটিতে? ধর্মে নিষ্ঠাবতী। তিনি ছিলেন ধার্মিক, বা মেয়েদের জন্য একটা শব্দ আছে পায়াস, আচ্ছা আমি আবার বাংলায় লিখলাম কেন, পায়াস, যাই হোক। আচ্ছা, অন্যের সাহায্য বা দয়া গ্রহণ করতে চাইতেন না। দেখো এই সেন্টেন্সটা আমাদের না এমনি কঠিন লাগবে। মেরি বিপদে ধীরা, কর্তব্যে অবিচলিতা, ধর্মে নিষ্ঠাবতী, পরানুগ্রহ গ্রহণে পরাণমুখী ছিলেন। তাহলে সবার আগে বলো মেরি বিপদে অবিচল থাকতেন। মেরি রিমেন্ড Mary, কাম ইন ডেঞ্জার। Mary stayed calm in মেরি danger. ওয়াজ কাম ইন ডেঞ্জার। রিমেইন, Stayed calm in স্যার danger. স্টেট কাম হলে Remy ভালো হতো remains বোধহয়, মেরি steady in danger. স্টেট কাম ইন ডেঞ্জার। ডেঞ্জার, স্টেড লেখো, রিমেইন লেখো, ঠিক আছে। অ্যান্ড বলো একসাথেই, রিজলিউট ইন ডিউটি। and he was And responsible. Resolute, responsible আবার towards হি কেন দেবো, sorry একবারে তো sorry লিখেই দিয়েছো। and was responsible. হ্যাঁ, towards her duty. হ্যাঁ তাহলে টুয়ার্ডস হার ডিটারমাইন্ড ডিউটি। লেখা যাবে? আর ডিটারমাইন্ড না, এখানে রেসপন্সিবল টুয়ার্ডস হার ডিউটি, ফুল স্টপ দাও। এবার এই যে ধার্মিক, তার মানে কি শি ওয়াজ পায়াস। Faith in religion. Pious. না দরকার নেই, পায়াস ব্যবহার করো, বা শি হ্যাজ ফেইথ ইন রিলিজিয়ান হতে পারে, তার থেকে শি ওয়াজ আ পায়াস লেডি এটা লিখতে পারতো। বাট
অন্যের দয়া গ্রহণ করতে চাইতেন না। ইংরেজি কি? সেলফ রিলায়েন্ট যদি এটা গোটাটার জন্য। সেলফ রিলায়েন্ট না, সেটা কিন্তু পরানুগ্রহমুখী ছিলেন না, এটা ক্লিয়ারলি বোঝা She যাচ্ছে। was not dependent on the kindness of others. ডিড নট ওয়ান্ট টু, He didn't want to. হ্যাঁ। তাই স্যার না? He did এখানটা not তো want to. Want to She did take not want undue favors. এক এক করে একবার বল। চ্যাট বক্সটা দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। একটু আগে বলে নাও, আমি তারপরে চ্যাট বক্সে আসছি। সে ডিড নট লাইক টু অ্যাকসেপ্ট ফেভার্স ফ্রম আদার্স। হ্যাঁ, এখানে ফেভার শব্দটা ব্যবহার করতে পারো, যে ডিড নট ওয়ান্ট। স্যার undue favors না শুধু favor? শুধু ফেভার্স, আনটিও দরকার নেই, আউন্ডি দিলেও কিছু ভুল নেই। তাহলে দেখো, এই চারটে লাইনের যদি ট্রান্সলেশন দেয়, সেটা কি কঠিন? না স্যার। এগুলো তো স্যার স্যার ওই কঠিন লাগছে না। প্রথম অংশটাতে রিমেন্ড কাম কিন্তু ইন এই ডেঞ্জার। অংশটা যদি দেয় তাহলে কঠিন তো। তাহলে স্যার কঠিন হয়ে যাচ্ছে। So, তাহলে তোমাদের ট্রান্সলেশন ক্লার্কশিপে কঠিন আসছে না, ঠিক আছে? রিপোর্ট তোমাদের যা দিয়েছি তাই হয়ে যাবে, শুধু প্রেসিটা নিজের মতো করো। আমি চেষ্টা করবো এই সপ্তাহে প্রেসির ওপরেও, প্রেসি এইরকম ভাবে হবে না যদিও, তবুও কিছুটা আমি তোমাদের যেমন সেই ইয়েটা শিখিয়ে দিয়েছিলাম, মনে আছে? পার্ট অফ স্পিচ চেঞ্জ করলে সিনোনিমের ব্যাপারটা অনেকটা কমে যাবে। ভার্ব ধরে ধরে করেছিলাম। আচ্ছা, এটা কমেন্ট বক্সে শুভর একটা লেখা এসেছে, এটা একটু দেখে নি। স্যার এরকম মানে কঠিন যে বাংলাগুলো যদি আসে, তো আপনি যেরকম একটা বাদ দিয়ে দিলেন, তো এটা কেমন করে বুঝবো যে এটা বাদ দিতে হবে বা হবে না? কিচ্ছু মানে বাদ যদি দিইনি, কোনো কিছু বাদ দিইনি, এক ফোঁটা কিচ্ছু বাদ দিইনি। কোনটা বাদ দিয়েছি? স্যার এটা ইন টাইমস অফ ডেঞ্জারও লেখা যেতে পারে, ওই হ্যাঁ প্রথমটার হ্যাঁ, অংশটা। হুম হুম হুম। আচ্ছা, শুভর লেখা হয়েছে, হার ফার্ম বিলিভ ওয়াজ টু ওবে দ্য এল্ডার্স ইন মান্ডেন লাইফ। মান্ডেন লাইফ হতে পারে, হার ফার্ম বিলিভ না, এখানে হিজ হার ফার্ম বিলিভ ওয়াজ টু ওবে হবে না, ঠিক আছে? এই যে ইজ টু, এম টু, আর টু, এটা আমরা ব্যবহার করি কোনো একটা অ্যাকশন অ্যাবাউট টু হ্যাপেন বোঝানোর জন্য। তাহলে যদি এটা এইভাবে করতে চাওয়া হয় যে তার বিলিভ ছিল, তাহলে এটাকে এইভাবে লেখা হোক যে শি বিলিভড ইন ওবেইং। বিলিফের সাথে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি, তাহলে শি বিলিভড ইন ওবেইং এল্ডার্স ইন মান্ডেন লাইফ, এটা হতে পারে হার বিলিফেরটা শি বিলিফ। আচ্ছা, মেরি ওয়াজ কাম অ্যান্ড কম্পোজ, এটা খুব ভালো ইউজ, এটা তো সরাসরি এখানে ওয়াজ অথবা রিমেইন শব্দটা দিলে আরো ভালো হবে ওয়াজের জায়গায়। মেরি রিমেইন কাম অ্যান্ড কম্পোজড ইন অ্যাডভার্সিটি, এনি অ্যাডভার্সিটি দরকার নেই, ইন অ্যাডভার্সিটি। শি ওয়াজ ফোকাসড ইন হার ডিউটি। ফোকাসড ইন একটু দেখে নেওয়া দরকার যে ফোকাসের সাথে আমরা ইন করি না অন করি? ফোকাস অন। অন, ঠিক আছে? অ্যান্ড অলসো নেভার ডিপেন্ড। আচ্ছা, এখানে ডিপেন্ড কি করে হবে? ডিপেন্ডেড হবে, পাস্ট টেন্স হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। অ্যান্ড এখানে নেভার না করে যদি ডিপেন্ডই করতে চাওয়া হয়, তাহলে অ্যান্ড ডিড নট ওয়ান্ট টু ডিপেন্ড অন আদার্স, ঠিক আছে? এখানে ডিপেন্ডের জায়গায় চাইলে ব্যাংক শব্দটাও ব্যবহার করা যেতে পারে, ব্যাংক অন আদার্স, ঠিক আছে? এটাও করা যেতে পারে। বাকি ঠিক আছে, শুধু এই জায়গাটা একটু ভয়ানক ভুল হয়েছে যে হার ফার্ম বিলিভ ওয়াজ টু ওবে হবে না, শি বিলিভড ইন ওবেইং দ্য এল্ডার্স ইন মান্ডেন লাইফ। মান্ডেন লাইফ, ঠিক আছে, ওকে। স্যার মান্ডেন শব্দটা এটা স্যার দুটো রকম মানে হয় নাকি? একটা একঘেয়েমি আর একটা পার্থিব, এরকম কিছু হয়? দুভাবেই করা যেতে পারে। মানে স্যার একটা যে ডিস্ট্রিক্ট লেভেলের যে কোর্টগুলো হয় সেটাতে এসেছিল এই শব্দটা, তো মান্ডেন মানে হচ্ছে হামড্রামের সিনোনিম, হামড্রাম, ডাল, মানে স্যার তো একই রকম শব্দ স্যার, একই রকম। তো মান্ডেন বলতে আমাদের সংসার জীবনকে ওটা দিয়েই রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে? কিন্তু স্যার ওখানে দুটো অপশন একই ছিল, ওই মানে আর্থলি ছিল, আবার একঘেয়েমি ছিল, আপনার জন্য হান্ড্রামটাও ছিল। তো কোনটার জন্য? হান্ড্রামটা এই মান্ডেন শব্দটার জন্য। মান্ডেনের জন্য তাহলে ইয়ে হবে, হামড্রাম হবে, হামড্রাম, কিন্তু স্যার বোরিং, টেডিয়াস।
হ্যাঁ স্যার, এগুলো সব হবে, কিন্তু হ্যাঁ, ওরা নিয়েছে আর্থলি। আমি স্যার এই দুটোই তো মানে একই, তো কোনটা নিবে এটা? এটা দুটো এরকম অপশন নিলে কোনটা নেয় একটু ডিপেন্ড করে, ওটা সেন্টেন্সের ওপর ডিপেন্ড করে অনেক সময়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আজকে এই অবধি থাকা যাক। আমি কালকে একটা ক্লাস এরকম 10টা থেকে নেব। তোমাদের বাংলা নিয়ে কিছু কিছু বক্তব্য ছিল, আমি দু একজনেরটা শুনবো, সবার পক্ষে তো আর সবারটা শোনা হয়তো সম্ভব হবে না। দু একজন যে কোনো লেখা লিখো, কিন্তু সহজ বাংলায় লেখার চেষ্টা করবে, ঠিক আছে? মানে একটা জিনিস মাথায় রাখবে, কঠিন বাংলা লিখলে, মানে পেপারের ল্যাঙ্গুয়েজ কি কঠিন হয়? সহজ হয়। মানে তিনি সেখানে দণ্ডায়মান না লিখে তিনি সেখানে দাঁড়িয়েছিলেন, দ্যাট উড বি দ্য ল্যাঙ্গুয়েজ। স্যার যে বাংলা কোনো নিয়ে একটা একটা, কথা বলবো। হ্যাঁ বলো। স্যার বাংলা স্যার খাতা আমাদের কবে দেয়া হবে? একটু ম্যাডামের নাম্বার দিচ্ছি, একবার একটু হোয়াটসঅ্যাপ করে নাও, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। স্যার স্যার বলছিলাম একটা যে রিকোয়েস্ট করব, আর বাংলায় একটা স্যার এরকম একটা ইংলিশ ট্রান্সলেশন স্যার আর একটা করাবেন স্যার এরকম। ঠিক আছে, করাবো। স্যার বাংলা রিপোর্ট লেখাতে বলছি ম্যাডাম। এরকম কয়েকটা ট্রান্সলেশন আমাদের একটু গ্রুপে দিয়ে দিন না, আমরা একটু চেষ্টা করব তাহলে। আচ্ছা, ঠিক আছে, কালকে সকালে দিই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক স্যার। আছে, ঠিক আছে। আমি একটু বেছে তাহলে দুটো দিয়ে দেবো, নিজেরা করো। স্যার বলছিলাম স্যার বাংলাতে রিপোর্ট লেখার সময় ওই ম্যাডাম বলছিলেন যেমন 3টে প্যারা যেমন করা যায় করতে, কিন্তু অমিত স্যার বলছিলেন যে একটাতেই লিখে আসতে। তো দেখো, সেটা এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। সবার প্রথম রিপোর্ট আমরা মানে একটা ফরম্যাট ফলো করি, সেটা হচ্ছে 3টে প্যারাগ্রাফ, ঠিক আছে? কিন্তু এরকমও তো ব্যাপার নেই যে 3টে প্যারাগ্রাফেই হবে। তুমি যদি দ্য হিন্দু অথবা দ্য টাইমস অফ ইন্ডিয়া এগুলো পড়ো, তাহলে দেখবে সেখানে মানে মাল্টিপল অফ প্যারাগ্রাফস রয়েছে, 8টা 9টা 10টা প্যারাগ্রাফে রিপোর্ট শেষ হচ্ছে। একটা পাতায় হয় না, লেখা থাকে যে সি পেজ নাম্বার 10 বাকি অংশটা। তাহলে এরকম কোনো নিয়ম নেই যে 3টে প্যারাতেই হবে। যেটা না না মানে পিএসসির উনি যেটা উনি বলছিলেন নিয়ম, যে শুনে নাও শুনে নাও, আমায় পুরোটা বলতে দাও। যেটা পিএসসির নিয়ম, আমরা একটা জিনিস ফলো করি, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা বডি, আরেকটা হচ্ছে তোমার কি বলে ওটাকে, কনক্লুশন। ঠিক আছে? তো এই জন্য আমিও 3টে প্যারাগ্রাফে লেখাই, অনেকেই 3টে প্যারাগ্রাফে লেখায়, কিন্তু তার মানে কেউ যদি একটা বা দুটো প্যারাগ্রাফে লেখে এবং ভালো লেখে তারটা কেটে দেবে এরকমটা নয়। তুমি চাইলে 3টে প্যারাগ্রাফেও লিখতে পারো, একটা বা দুটো প্যারাগ্রাফে, সেটা ইংরাজি হোক বা বাংলা হোক, লিখলে কাটবে না। তুমি ভালো লিখলে ছোটর মধ্যে, কারণ একটা জিনিস দেখো, অমিত স্যার যে কথাটা বলেন ভুল কিছু না, অমিত স্যার সম্ভবত তোমাদের 100 শব্দের মধ্যে লিখিয়ে দেন। তো 100 শব্দ মানে তুমি আহ, প্রথম প্যারায় কটা সেন্টেন্স করবে? একটা। এবার একটা সেন্টেন্সে তো একটা প্যারা হয় না, মিনিমাম দুটো সেন্টেন্স দরকার হয়, সেই কারণে বলেছেন। এবার আমি যেভাবে লেখাই, এবং মানে মোস্ট অফ দ্য ফ্যাকাল্টিজ বা যেটা ট্রেন্ড, 3টে প্যারাগ্রাফেই লিখবে ইন কেস অফ বিসিএস অ্যান্ড মিসলেনিয়াস। ক্লার্কশিপের ক্ষেত্রে তুমি 3টে প্যারাগ্রাফেও করতে পারো, দুটোও করতে পারো, একটাও করতে পারো। ইংরাজি অন্তত আমি যেভাবে শিখিয়েছি 3টে প্যারাগ্রাফে করো। আর কোনো প্রশ্ন আছে এটা রিলেটেড আর? না না সেটা না, উনি ওটাই বলছিলেন যে একটাতে লিখে মানে দুটো সমান সমান ভাগ করতে হবে, তো বেশি লেখা হয়ে যাবে, ওর জন্য একটাই করতে বলছেন। হুম হুম হুম, এরা হ্যাঁ বহু স্যার। বছর ধরে পড়াচ্ছে, তুমি নিশ্চিন্ত থাকো, অমিত স্যারটারকে নিয়ে কোনো অসুবিধা নেই। স্যার হ্যাঁ বাবা বল। স্যার, একটা ওমেন কি ট্রান্সলেশন হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, একটা ট্রান্সলেশন পেয়েছি যেখানে রাম শ্যাম যদু মধু আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো সেখানে টম ডিক হ্যারি লিখবো নাকি রাম শ্যাম যদু মধুই লিখবো? রামশ্যাম যদু মধুই লেখো। এবার আচ্ছা। যদি সেন্স ওরকম থাকে যে কোনো রামশ্যাম যদু মধু এসে কিছু করতে পারবে না, তো তখন তুমি টম ডিক অ্যান্ড হ্যারি লিখতে পারো। ঠিক আছে স্যার। কিন্তু ধরো বলছিলাম বলা হলো আমরা অমুক একটা গ্রামে থাকি, সেখানে রামশ্যাম যদুমধু বলে 4জন ব্যক্তি রয়েছেন, তখন তুমি টম ডিক হ্যারি কি করে চেঞ্জ করবে? ওটা সেন্সের ওপর। টম ডিক অ্যান্ড হ্যারি মানে কি, মানে কোনো মানে আলফাল কোনো লোক কিছু করতে পারবে না, মানে যে কোনো একজন, এরকম 2-3 জন মিলে, মানে টম ডিক অ্যান্ড হ্যারি ক্যান ডু এনিথিং, তখন ওটা টম ডিক হ্যারি হতে পারে। বাট দরকার নেই, অত জটিল ভাবনার দিকে যাওয়ারই দরকার নেই। স্যার বলছিলাম যে ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ওটা তো মানে 2nd নভেম্বর হয়েছিল, তা ওটা কি আমরা ডেটটা ওই মানে 3rd নভেম্বর বা 10th নভেম্বর এইরকম দেবো, নাকি যা খুশি একটা ডেট? না, যদি উল্লেখ করে দেয় সেই ডেটই দেবে, আচ্ছা, মানে আর ডেটটা যদি না দেয় তুমি ডেট অফ এক্সামিনেশন দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেট মেনশন করে দিলে তখন ওই হুম ডেটটাই হুম, দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার স্যার বলছি আর একটা কথা স্যার, ওই যেটা বললেন প্রেসিডেন্টের আপনি সময়। ডেটটা স্যার দিতে বললেন, তো ওই ধরুন যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2 নভেম্বর ফাইনাল,
তাহলে আমরা কি পরীক্ষার হলে দাঁড়িয়েও, পরীক্ষা তো হচ্ছে 28 তারিখ ডিসেম্বরে, তাহলে কি আমরা লিখবো 3 তারিখ, লিখবো 3 তারিখ নভেম্বর, না হ্যাঁ 28 হ্যাঁ তারিখে হ্যাঁ দিব? না না, তুমি যে ডেটে দিচ্ছ সেই ডেট যদি ওখানে উল্লেখ করে দেয়া থাকে তাহলে তুমি দেবে। তুমি নয় এটা লিখতে পারলে, আজকে যদি এটা না দিয়ে ইন্ডিয়ান মেন টিম যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো সেটার ওপর দেয়, তাহলে সেই ডেটটা কি তোমার মনে আছে? না না স্যার স্যার, ভুলে আমার মনে নেই। তাহলে তখন কি করবে? তখনও তো পরীক্ষার ডেটই দিচ্ছ বা তার আগের দিনের ডেট দিচ্ছ। হুম, মেনলি স্যার তো যাই স্যার হোক ওই পরীক্ষার ডেটটাই দিব। না হুম 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 কারণ ঠিকঠাক আছে ডেট কিনা কখনো দেয় না ফরম্যাটটাই তো ধরো মেন। exam। হুম, হুম। ঠিক স্যার আছে স্যার। বলছিলাম কোনো চ্যাম্পিয়ন বা এই ডেট কখনো দেয় না হুম, মেনশন করে। স্যার বলো। বলছি বেসিক্যালি যে যদি প্রেসি রাইটিং এর সময় আচ্ছা, যদি তোমরা যাদের মানে যা প্রশ্ন আছে কমেন্ট করে দিও, কারণ একজনের কথা আরেকজনের কথায় কাটছে। ঠিক আছে, গুড নাইট সবাইকে।